বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা আইনজীবী হিসাবে আর্গুমেন্ট করেছিল বলে এটা এক্সপোজড হয়েছে। যদি এক্সপোজ না হতো, মামলা যদি না হতো, এটা এক্সপোজড হতো না। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করতে নেমেছো, হ্যাঁ, রাজনৈতিক আক্রমণ। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিল বলে আমি বলছি, আমার এই যে যত মামলা করেছি প্রথম থেকে, এই ভদ্রলোক টাকা নেই। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের উপর এত রাগ কেন, এত আমাদের উপর আক্রমণ কেন? একটাই কারণ, এদের সমস্ত মুখ কি, মুখোশ কি এক্সপোজ করেছে, আবারও এক্সপোজ করেছে। নমস্কার বন্ধুরা, তৃণমূল কংগ্রেসের সাংসদ আইনজীবী তিনি কিছু কথা বলেছেন। আমি জানি না এটি ডক্টর কিনা, এটি কোনো প্রকার কোনো বিকৃতি রয়েছে কিনা, কিন্তু এটা একটু দেখবেন আপনারা কি কি বলেছে। তবে সুপ্রিম কোর্টের আইন, সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে সেই আদেশ অনুযায়ী সবকিছু করতে হবে এবং প্রবলেমটা রিজলভ করা যাবে বলে আমি মনে করি। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার কথা হচ্ছে, আমি ডিসঅনেস্ট, আমার চাকরি গেল। তো বিকাশবাবু তো অনেস্ট, বিকাশবাবু চাকরি করবে না। বিকাশ ভট্টাচার্য মামলা করেছিল তো তাদের মক্কেলদের চাকরি পাওয়ানোর জন্য, তাই তো? তাদের ওপর অন্যায় হতে তারা চাকরি পায়নি, সেই জন্য তো চাকরিকে মামলা করেছিল। তা পেল নাকি? টিচারদের চাকরি খেয়ে নিল, কিন্তু বিকাশ ভট্টাচার্য তাদের একটা মক্কেলের চাকরি করে দিতে পারবে। আমি জানতে চাই যে টিচাররা এতদিন ধরে বঞ্চিত বিচার করে এসেছিল, সেই টিচারদের আজকে তারা খুশি তো? ওদেরও চাকরি হয়নি আর অন্য লোকেদের চাকরি কেটে, চাকরি নষ্ট হয়ে গেছে। এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে পরীক্ষাটা হবে তাতে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তারাই শুধু পরীক্ষাটায় বসতে পারবে, বিকাশবাবু মক্কেলরাও বসতে পারবে। উনি পেলেন, উনি কি হি ইজ এনজয়িং লোকের দুঃখে অনেকে খুশি হয়, উনি কি তাই আপনি খুব আনন্দিত? নিজের লোকেদের জন্য কিচ্ছু করতে পারবেন না, শূন্য শূন্য হাতে পেয়ে। একজন শিক্ষকের অবস্থা নিয়ে আপনারা নিশ্চিত শুনেছেন বা শুনলেন যারা শুনেননি। এই সাংসদ আইনজীবী বলেছেন যে বিকাশ ভট্টাচার্যের মক্কেলরা যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে বসতে পারবেন। বিকাশ ভট্টাচার্যের মক্কেল কারা ছিলেন উনি বলেছেন বঞ্চিত টিচার। প্রথম কথা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা আমরা ফিরদৌস শামীমরা এমন কারোর হয়ে অ্যাপিয়ার করিনি যারা বঞ্চিত টিচার। আমরা অ্যাপিয়ার করেছি বঞ্চিত চাকরি প্রার্থী। তারা কারা? শেতাবুদ্দিন, নাসরিন, লক্ষ্মী টুঙ্গা, একাধিক, কয়েকশো। উনি বলেছেন যে বঞ্চিত এই যে বিকাশ ভট্টাচার্যের মক্কেলরা অ্যাপিয়ার করতে পারবেন না। এবার বুঝতে পারছি যে কেন এই প্যানেলটি বাতিল হলো। আমি জিজ্ঞাসা করতে চাই এই সাংসদ আইনজীবীর কাছে যে আপনি কার হয়ে অ্যাপিয়ার করেছিলেন, কোন প্রার্থীদের হয়ে? এসএসসি এই প্যানেল বাতিল হওয়ার মূল কারণ কি আজ এক্সপোজড হবে। এসএসসি এফিডেভিট দিয়েছিল। এফিডেভিট দিয়েছিল কবে? এফিডেভিট দিয়ে কি বলেছিল সেটা একটু এক্সপোজ করা যাক। এসএসসি এফিডেভিট দিয়েছিল অচিন্ত কুমার মন্ডল ভার্সেস লক্ষ্মী টুঙ্গার মামলায়। সেই এফিডেভিট কত সালে দিয়েছিল? 2023 সালে। আমি আপনাদের সুবিধার জন্য সেই এফিডেভিটের অংশ আমি পড়ে শোনাচ্ছি। দেখতে পাচ্ছেন এই এফিডেভিট, অচিন্ত কুমার মন্ডল ভার্সেস লক্ষ্মী টুঙ্গা অ্যান্ড আদার্স। এই এফিডেভিট কবে দিয়েছে? 16 মার্চ 2023। দেখতে পাচ্ছেন
কি বলেছিল এই এফিডেভিটের 7 নাম্বার প্যারাগ্রাফটা আমি একটু পড়ে দিচ্ছি। It is stated that the chairman of the commission in his executive capacity, after expiry of 1 year in absence of rules, issued executive instruction vide letter dated such and such 22/7/2019, directing that the answer script, OMRs and the other papers related to be disposed and destroyed as the period of preservation of the same had already expired. The same was to be destroyed after scanning in digital form and creating mirror image. অর্থাৎ এই মিরর ইমেজ এবং ডিজিটাল ফর্মে রেখেই সেগুলো ডিস্ট্রয় করা হয়েছিল বলে এসএসসি বলেছিল 2023-এ। এই অচিন্ত কুমার মন্ডল ভার্সেস লক্ষ্মী টুঙ্গার মামলাটি ফাইনালি এই বলে শেষ হয় যে কলকাতা হাইকোর্টে এই ম্যাটারটি পাঠিয়ে দেওয়া হলো। তারপরেই মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের আদালতে এই প্রসিডিংসটি হয়, যার মাধ্যমে আলটিমেট যেটা প্রসেসটা ক্যান্সেল হয়। অচিন্ত কুমার মন্ডলের সময় বলে এলো ভার্সেস লক্ষ্মী টুঙ্গার ম্যাটারে এসএসসি যে মিরর ইমেজ রাখা আছে। আমরা জানতাম এই গল্প এবং বুঝতেও পেরেছিলাম যে যারা অ্যাপিয়ার করছে গল্পটা কোন দিকে নিয়ে যাবে। যেভাবে গল্পটা রচিত হচ্ছিল যে আসলে সব উদ্দেশ্য ছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বাঁচানো। অনেকেই আজকে বলছেন টেন্টেড ক্যান্ডিডেটের হয়ে কারা কারা অ্যাপিয়ার করেছিলেন একবার, সো কল টেন্টেড কোট অ্যান্ড কোট একটু দেখে নেবেন প্রসিডিংস। এই অনারেবল জাস্টিস দেবাংশু বসাকের আদালতের সামনে এরপরেই কিন্তু এন্ট্রি, ময়দানে এন্ট্রি। যেই ময়দানে এন্ট্রি হলো এসএসসি তখন শেতাবুদ্দিন, নাসরিন সব আরটিআই করে ওএমআর চাইলো। ওএমআর যেই চাইলো ওরা বললো সেই ওএমআরেরও কিন্তু ওএমআর চাওয়ার যে আরটিআই অ্যাপ্লিকেশন, সেই আরটিআই অ্যাপ্লিকেশনের জবাব কি দিল? জবাব দিল তারা ওএমআর শিট সহ তাদের সার্ভার কপি বলে, এবং পরবর্তীতে কিন্তু তারা আর সেটা স্বীকার করলো না। এই সমস্ত কিছু আমি যা যা বলছি যে সমস্ত কিছু কিন্তু এই রেকর্ডের সাপ্লাই অফ আরটিআই রিপ্লাই, আমি একটু সেটগুলো দেখিয়ে দিই তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। নাসরিন খাতুনের একটু যে আরটিআই রিপ্লাই পেয়েছে সেটা ডেট তারিখ একটু বলে দিই, 12/10/2023 এসএসসি supply of information under Right to Information Act 2005 with reference to appeal petition dated nil received on such and such date in respect of first SLST 80/2016 for classes 9-10 under RTI Act 2005 as per data stored in commission database. I am to supply the following information as sought by you. The copy of answer key and OMR sheet within brackets serial number such and such in respect of your subject is enclosed herewith. Sign করছে কে? অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসপিআইও, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এই দেখুন এই ওএমআর শিট কাকে দিল? নাসরিন খাতুন। সিমিলারলি এই ওএমআর শিট দেওয়া হয়েছে কাকে? এই ওএমআর শিট দেওয়া হয়েছে সিমিলারলি এই দেখুন অনিন্দিতা বেরা, সিমিলারলি দেওয়া হয়েছে শেতাবুদ্দিনকে, এবং সমস্ত কিছু অ্যানেক্স করেছি আমরা। এই অ্যানেক্স করে শুধু এখানেই থেমে থাকিনি। এই যে এসএসসির যে ওএমআর সার্ভারে ওএমআর আছে এটা প্রমাণ করার জন্য আরো একটা প্রমাণ আমরা রেখেছিলাম। সেটা কি? এই এসএসসিতে একজন মামলাকারী ছিল, কে? ইলিয়াস বিশ্বাস। সে এখনো কিন্তু আছে, তারও চাকরি গেছে এবং সে চাকরি পেয়েছিল। বলেছেন যে চাকরি পায়নি এই শেতাবুদ্দিনের মামলায়। অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন ছিলেন বিচারপতি হিসাবে, তিনি এই শেতাবুদ্দিনের মামলায় কাউন্সিলিং কন্ডাক্ট করতে হবে, সেখানে চাকরি পেয়েছিল। এই ইলিয়াস বিশ্বাস তারা মামলা করেছিল রং কোশ্চেনের। সেই সময় যে ওএমআর সাপ্লাই করেছিল, পরবর্তীতে যে ওএমআর এই এসএসসি তার সার্ভারে আপলোড করে, দুটো যে এক
সেটাই শেতাবুদ্দিনের মামলায় আমরা এফিডেভিট করে আদালতের কাছে জমা দিয়েছিলাম। অর্থাৎ এই যে ওএমআর শিটগুলো বৈধ এটা প্রমাণ করার জন্য নাসরিনকে দিয়ে আরটিআই করিয়েছি, শেতাবুদ্দিনকে দিয়ে আরটিআই করিয়েছি, ইলিয়াসের 2018 আরটিআই ওই এসএসসির এফিডেভিট প্লাস সার্ভারে যে ওরা আদালতের নির্দেশের ফলে ওএমআর শিট আপলোড করেছিল সেগুলো সব দেখিয়েছি। কি প্রমাণ করতে চেয়েছি? প্রমাণ করতে চেয়েছি দেখো এই যে ওএমআর শিটগুলো দেখছো এই ওএমআর শিটগুলো জেনুইন ওএমআর শিট। ওরা কি করেছে? ওরা উল্টে যারা এইসব বলছেন আজকে বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদের ক্লায়েন্টরা, আমাদের ক্লায়েন্টরা পরীক্ষায় বসতে পারবে না। আমি পরে ওই অংশে পরে আসছি। বুঝেছি যে ডুবেছে কেন, পরের ওই সিলেকশনে বসাবেন না, আবার দেখবেন বুঝতে পারা যাচ্ছে আসলে নিউ সিলেকশন কিভাবে করাতে চাইছেন। আসলে ওরা চাইছেনই না নতুন সিলেকশন করাতে। এই যদি তৃণমূলের সাংসদের বক্তব্য হয় এই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যে না বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের মক্কেল নাসরিন খাতুন শেতাবুদ্দিনরা পরীক্ষায় বসতে পারবে না, মানে বুঝতে পারছেন খুব স্বাভাবিক তারা আমাদের কাছে আসবে। নিশ্চিতভাবেই তিনি তো সাংসদ আইনজীবী, নিশ্চিতভাবে এই বুদ্ধি তিনি তার দিদিকে দেবেন। আর এই বুদ্ধি নেই নিশ্চিতভাবে তার দিদি অর্থাৎ দলনেত্রী নোটিফিকেশন দেবেন। বলি না যে একটা নোটিফিকেশন ঠিক করে লেখার ক্ষমতা নেই, বলি বারবার বলি, আবারও বলছি এই নোটিফিকেশন যদি আসে হাইকোর্টের চ্যালেঞ্জ হবে, উড়ে যাবে উড়ে যাবে উড়ে যাবে। ফিরদৌস শামীম বলছে উড়ে যাবে, উড়িয়ে দেবো সেকেন্ডে উড়িয়ে দেবো। নোটিশ দিয়ে দেখা বলবেন যে শেতাবুদ্দিনরা নাসরিন খাতুনরা পরীক্ষায় বসতে পারবে না, নিউ রিক্রুটমেন্ট পেছে উড়িয়ে দেবো, জাস্ট 1 সেকেন্ডে উড়িয়ে দেবো। নোটিশ ফেলিয়ে দেখুন যে নিউ রিক্রুটমেন্টে সোমবারে নোটিশ দিন, জাস্ট উড়িয়ে দেবো নোটিশ। সবাই বসবে, যে শুনে রাখুন ফিরদৌস শামীম বলছে সবাই বসবে, নাসরিনও বসবে, শেতাবও বসবে, শুধুমাত্র 25,735 জন ওরাই বসবে। তাহলে তো রিক্রুটমেন্ট প্রসেসই রাখতে পারতো, তাহলে সবারই তো চাকরি রাখতে পারতো। এই বুদ্ধি বাবা নমস্কার। 25,700 তাহলে উড়ানোর কি দরকার ছিল? নতুন রিক্রুটমেন্ট প্রসেস নেওয়ার কি দরকার ছিল? ওই 25,735 এদেরই চাকরি ঠিক আছে, এদের চাকরি বাতিল, ওদেরই চাকরি থাকলো। বলেছেন যে ওরা ছাড়া যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা ছাড়া কেউ বসতে পারবে না। বলে বাবা রে নমস্কার দাদা। এই বুদ্ধি নিয়ে আপনি দিদি, এই বুদ্ধিতে দিদি যদি রাজ্য চালায় দিদি আবার কি হবে বুঝতে পারছেন। নোটিশে যা বলছিলাম তো আসলে এই ওএমআর শিট গুলো ছিল 23-এ এসএসসি যে এফিডেভিট দিয়েছিল সেখানে বলেছিল ওএমআর শিট যে নেই, বলেনি। শেতাব, নাসরিন, অনিন্দিতা বেরা এদেরকে আরটিআই সাপ্লাই করেছে তখন বলেনি। এখন বলছে তারপরে যখন এন্ট্রি নিল রিট পিটিশন নট মেনটেনেবল। এতদিন পরে রিট পিটিশন হয় না, অনেক সব বোদ্ধারা সব বলেছিল কি দাদা ভাই রিট পিটিশন মেনটেনেবল হয় না। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মামলা করেছিল বলে এটা এক্সপোজড হয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা আইনজীবী হিসাবে আর্গুমেন্ট করেছিল বলে এটা এক্সপোজড হয়েছে। যদি এক্সপোজ না হতো, মামলা যদি না হতো এটা এক্সপোজড হতো না। এই আরটিআই না হলে এক্সপোজড হতো না। আসলে এইসব করার পরে যখন এন্ট্রি হয়েছে টেন্টেডদের হয়ে, তখন টেন্টেডদের বাঁচানোর জন্য প্রয়াস শুরু হয়েছে। কি প্রয়াস? সিবিআই তখন এটাকে ভেঙে একটু তখন বলতে শুরু করে দিল আমাদের কাছে তো ওএমআর নেই, না হার্ড কপি রয়েছে না সফট কপি রয়েছে। 4টে এসএসসির এফিডেভিট, তারপরে সিবিআই এর 3টে রিপোর্ট, সুপ্রিম কোর্টের সামনে
এসএসসি বোর্ড, সরকার অর্থাৎ স্টেট গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার, সিবিআই এর রিটেন নোটস অফ আর্গুমেন্ট সব জমা পড়লো। এসএসসি যারা এইসব কথা লিখেছে এবং বলেছে, আরটিআই জবাব দিয়েছে, এবিডিবিডে বলেছে, তারা বলতে শুরু করলো ওর দায়ভার আমার না। ও জেনুইনও বলছি না, নন জেনুইনও বলছি না। তার আগে কিন্তু ওদের ছিল, তার আগে বলছিল সার্ভার কপি থেকেই তোমাদের ওএমআর সাপ্লাই করছি। ওএমআর সাপ্লাইও করেছে নাসরিনদের। দেখুন এই 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 দেখুন ইলিয়াস বিশ্বাসের বলছিলাম, এই দেখুন ইলিয়াস বিশ্বাসের পূর্বতন, এই দেখুন ইলিয়াস বিশ্বাসের দুটো ওএমআর দেখুন, এই দেখুন পূর্বতন, এই দেখুন তারপরে দুটো একই সেম। আমরা বারবার দেখিয়েছি, দেখতে পাচ্ছেন, বারবার বুঝিয়েছি, আদালতকে বোঝানোর চেষ্টা করেছি যে দেখো এই ওএমআর সেম, এই ওএমআর জেনুইন। আর এই ওএমআর জেনুইন নয়, এই আর্গুমেন্ট কে করেছিল, কোন উকিল করেছিল, কোন পক্ষ করেছিল? এই ওএমআর জেনুইন নয় কে বলেছিল? এবার আসি রায়ে, রায়ের কপিতে আসি। এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বলেছিল, আমরা বলেছিলাম এই ওএমআর জেনুইন, এই ওএমআর এ কোনো টেম্পার নেই, এই ওএমআর জেনুইন বলে মেনে নেয়নি একটাই পক্ষ, সেটা হচ্ছে টেন্টেড পক্ষ। আর যারা আজকে গলাবাজি করে বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের উকিলরা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মক্কেলরা, এই সেতাবও দেখছি। ও সেতাব যাই হোক বলেছে জল টলের ব্যাপার, আমি সেসবে যাচ্ছি না। যাই হোক না কেন, তারা বলেছে না না ওটা মানবো না, ওটা জেনুইন না। এই ইলিয়াসের এই ওএমআর দেখিয়ে, সেতাবের ওএমআর দেখিয়ে, নাসরিনের ওএমআর দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি যে না এটা জেনুইন। এসএসসি সার্ভারে, ওটা এসএসসি সার্ভারের এই ডাটা। কোন পক্ষ বলেছিল এটা এসএসসি সার্ভারের ডাটা না? কোন পক্ষ বলেছিল? পঙ্কজ বনশাল, ওখান থেকে উদ্ধার হওয়া ডাটার কোনো মূল্য নেই? কোন পক্ষ বলেছিল? বিকাশ রঞ্জন বলেছিল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিল, ফিরদৌস শামীম বলেছিল, কে বলেছিল? টেন্টেডদের বাঁচাতে গিয়ে আনটেন্টেডদের বলি চড়িয়েছেন। রায়ের 28 নম্বর প্যারাগ্রাফ চলে আসুন। আসলে এই টেন্টেডদের কাছ থেকে তো পয়সা নিয়েছে, পয়সা নিয়ে এদের বাঁচাতে গিয়ে আজকে এই হালত করিয়েছেন। চলুন এবার দেখি রায়ের 28 নম্বর প্যারাগ্রাফ কি বলেছে। চলুন। দিদি বলবে তুমি যে তোমার পক্ষ থেকে এই টেন্টেডদের হয়ে যে আর্গুমেন্ট সেটা সঠিক ছিল কি বেঠিক ছিল, তুমি সোমবারে বলো। 28 নম্বর প্যারাগ্রাফ রায়ের, উই মে হ্যাভ অ্যাকসেপ্ট দিস আর্গুমেন্ট ইফ WBSSC had the original physical OMR sheet or the mirror copy of the OMR sheet. যদি এসএসসি সেদিন বলতো হ্যাঁ আমার কাছে মিরর ইমেজ রয়েছে, এই সেই মিরর ইমেজ, ফল অন্য কিছু হতে পারত। হয়নি, বলেনি। এখন প্রশ্ন, বলেনি নাকি কোনো পক্ষ বলতে দেয়নি? সেই পক্ষ কোন পক্ষ? সেই পক্ষ কোন পক্ষ যে পক্ষ বলেছিল এইটা জেনুইন না? আর সেই পক্ষের হয়ে কারা কারা কি বলেছিল সব রেকর্ডে রয়েছে। আর কারা কারা সেখানে ছিল। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করতে নেমেছো, হ্যাঁ? রাজনৈতিক আক্রমণ। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিল বলে আমি বলছি, আমার এই যে যত মামলা করেছি প্রথম থেকে, এই ভদ্রলোক একটি টাকা নেয়নি। আমার সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটি টাকা নেয়নি কোনো পক্ষের কাছ থেকে এই মামলায়, এসএসসির মামলায়। এবং শুধু এই মামলা না, যে যে মামলাগুলোতে গরিব মানুষরা মামলা করতে পারে না, এদের কি ক্ষমতা ছিল বলুন তো? এই যাদের দেখিয়েছিল, যাদের নিয়ে গলাবাজি করতো, তড়পাতো, তাদের সামনে দাঁড়াতে পারতো যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা না থাকতো। হ্যাটস অফ, এই লোকটার লড়াইকে হ্যাটস অফ।
হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা তৈরি করেছি, রাত দিন খেটেছি, কিন্তু মাথার উপরে ছাতার মতো ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমার নেতা, আমার আদালতের মধ্যেও আমার নেতা, আদালতের বাইরেও আমার নেতা। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের উপর এত রাগ কেন, এত আমাদের উপর আক্রমণ কেন? একটাই কারণ, এদের সমস্ত মুখোশ কি এক্সপোজ করেছি, আবারও এক্সপোজ করব। এই যে দেখুন, এসএসসির আগে বলা কথা 2023-এর কথা 2024-এর কথা এক নয়। তার কারণ এন্ট্রি, কি এন্ট্রি হয়েছিল, কার এন্ট্রি হয়েছিল, কিভাবে এন্ট্রি হয়েছিল, সব কিছু ম্যানেজ দেওয়া যায় না, সব কিছু ঢেকে রাখা যায় না। ফলে টেন্টেডদের বাঁচাতে গিয়ে আনটেন্টেড বলি। এখন তো তারা বলছে, বাজারে কান পাতলেই শোনা যাচ্ছে, কি অন্তপক্ষে আমাদেরকে তো চোর বলতে পারবে না। আর এরাও দেখেছে টাকা পয়সা নিয়েছি, এখন যদি টাকা চাইতে ওদের নেতাদের বাড়ি যায়, তৃণমূলের নেতাদের, তাহলে বলবে রে তোদের জন্য তো তাহলে আনটেন্টেড গুলো বলি হলো, তোরা তো আগে বলতে পারতিস। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি নিশ্চিতভাবে কলকাতা হাইকোর্টের রায়টি পড়ে নেবেন। সেখানে কলকাতা হাইকোর্টের রায়ে কি বলা আছে একটু আমি আপনাদের সুবিধার জন্য একটু পড়ে শোনাই। এবং আমি এই পড়ছি শুধুমাত্র আমার কারণে না, এটা পড়ছি আমি দুটো কারণে। এক, যারা আনটেন্টেড বলে নিজেদের মনে করছেন তাদের, আর দ্বিতীয় হচ্ছে সিবিআই। এই রায়ের, কলকাতা হাইকোর্টের রায়ের 363 নম্বর প্যারাগ্রাফের 7, subpara 7, CBI will undertake further investigation in respect of all the 4 cases. CBI will interrogate all persons who had received appointment beyond the panel, after expiry of the panel, and after submitting blank OMR sheets. If necessary, CBI shall undertake custodial interrogation in respect of each of them. অর্থাৎ after expiry of the panel, beyond all persons who had received appointment beyond the panel, and with blank OMR sheet, এদেরকে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে সিবিআই। কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছিল। আর সুপ্রিম কোর্ট এই রায়ের 45 নম্বর প্যারাগ্রাফে the last question relates to the relief and whether it requires any modification. We find no valid ground or reason to interfere with the direction of the High Court that the services of tainted candidate where appointed must be terminated, and they should be required to refund any salaries, payments received, since their appointment was the result of fraud. This amounts to cheating. Therefore, we see no justification to alter this direction. তাদের টাকা ফেরতের কথা বলেছে। আমি এই দুটো অংশ পড়ে শুনিয়ে যেটা বোঝালাম সেটা হলো যে টেন্টেড ক্যান্ডিডেট, কলকাতা হাইকোর্ট বলেছিল ইন্টারোগেশন, সুপ্রিম কোর্ট পয়সা ফেরত, এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 26,000 জনের সাথেই বস। চিহ্নিত টেন্টেডের সাথে বসে মমতা বন্দ্যোপাধ্যায় কি পরিকল্পনা করতে চাইছে একটু বলবেন? তাহলে কি, ইনি তো তৃণমূল কংগ্রেসের সাংসদ, আইনজীবীও বটে একটি পক্ষে, এবং এই মামলার আইনজীবী, তিনি কি বোঝাতে চাইছেন? দিদি পদ বাতলে দেবে, আর তার সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ কি বললেন যে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ব্যক্তিরা এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নতুন পরীক্ষায় বসবে। আমি বলছি ভাই প্রণাম, প্রণাম। এই নোটিফিকেশন একবার দিদিকে দিতে বলুন, হাসির রোল উঠবে যে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ব্যক্তিদের নতুন রিক্রুটমেন্ট প্রসেসে বসার অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট। একবার নোটিফিকেশনটা দিন, কবে দেবেন একবার বলবেন, বাকিটা আদালত রইল, ভবিষ্যৎ বলবে। আগেও বলেছিলাম, রিট পিটিশন সাদা খাতা, জমা দিয়ে চাকরি পেয়েছে, চাকরি যাবে।
রিট পিটিশন মেনটেনেবল নয়, প্যানেল ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, ওটা সাধারণ কন্ডিশন। যখন করাপশন হয় না, করাপশন হলে উঠবে। ফলে যা বলছেন ভেবেচিন্তে বলুন, আসলে এরা কি সত্যি সত্যি নতুন রিক্রুটমেন্ট প্রসেস করে? এটাই তো বলছিলাম এতদিন ধরে, আজকে পরিষ্কার হয়ে গেল কি চাইছেন। আচ্ছা, তাই যদি সুপ্রিম কোর্ট বলতো, আমি তর্কের খাতিরে ধরে নিলাম উনি সত্য বলছেন, একেবারে যা বলছেন উনি আইন বুঝে একেবারে এইটা পড়াশোনা করে বুঝে উনি বলছেন, তাহলে সুপ্রিম কোর্ট তো বলে দিত, কি দরকার ছিল তাহলে পরীক্ষার নতুন করে সিলেকশন প্রসেস করা? ঠিক আছে বাবা, প্যানেল বাতিল করে দিলাম, ওরাই চাকরিতে থাকবে। ভ্যাকেন্সি কত, ভ্যাকেন্সি পজিশন সেটাও তো লেখা আছে, একটু দেখি ভ্যাকেন্সি পজিশন কত, একটু যোগ বিয়োগ করি। চলুন আমরা একটু যোগ বিয়োগ করি। হ্যাঁ, ভ্যাকেন্সি পজিশন কিছু বলা আছে দেখি, একটু রায়ের 4 নম্বর পেজে চলে যায়। In 2016, WBSSC, the statutory selection body, had issued a notification for regional and state level selection test and commenced the selection process for the following post: 12,905 assistant teacher for class 9-10, অর্থাৎ ক্লাস 9-10 এর জন্য 12,905, 11-12 এর জন্য 5,712, গ্রুপ সি 2,067, গ্রুপ ডি 3,956। তাহলে এই চারটে মিলে কত হলো? 24,640। তাহলে যদি এই ধরেন আপনার ভাষায় টেন্টেডদের বাদ দিয়ে দেন, সেটা কত? এসএসসির একেবারে আইডেন্টিফাইড অ্যাকনলেজ কত নম্বর প্যারাগ্রাফে? প্যারা 26-এ। একটু চলে যাই আমরা, একটু ব্যাস চলে এসছি আমরা প্যারা 26-এ, একদম লাস্ট কোশ্চেনে, পেজ নাম্বার 31। Thus, excluding 239 candidates who fall under both OMR mismatch and other illegalities, WBSSC acknowledged that 6,276 illegal appointments were made. তাহলে এদের বাদ দিয়ে জন্য রেখে দিলে পারতো, বেকার আবার ক্যান্সেল করার কি দরকার ছিল? নতুন সিলেকশন প্রসেস বলারই কি দরকার ছিল? সুপ্রিম কোর্ট যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের ওনার কথায় মক্কেলদের নাই বসতে দেবে, অর্থাৎ শ্বেতাবতী নাসরিনদের এদের বসার কোনো সুযোগ নেই, যারা বাদ হয়ে গেছিল ওরাই শুধু বসবে। মানে কতজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেটাও বলা আছে, ফলে সেটা যোগ করে নিলেই আমাদের কেল্লা ফতে হয়ে যাবে। সংখ্যাটা দাঁড়াবে 25,735। এই দেখো, দেখতে পাচ্ছেন 37 নম্বর প্যারাগ্রাফ, দেখতে পাচ্ছেন সেখানে কি বলা আছে? অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10, নাম্বার অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট বাই WBSSC কত? 11,425। নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই দ্য বোর্ড 12,946। এক্সেস অ্যাপয়েন্টমেন্ট 1,071। আমি যদি এই অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী, ওনার কথা অনুযায়ী 25,735 জনের মধ্যেই রিক্রুটমেন্ট প্রসেসটা সংগঠিত হবে। মানে 25,735 জনের মধ্যে থেকে, মানে ওনার কথা অনুযায়ী, আমি কিন্তু অন্য কারোর কথা একদম ধরবো না, উনি একদম ঠিক বলেছেন। 25,735 জনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাবে 24,640 জন। একদম 4 নাম্বার পেজের সঙ্গে আপনি ট্যালি করে নেবেন 35 নাম্বার পেজ, পেজ নাম্বার 4 ভার্সেস পেজ নাম্বার 35। এই প্যারাগ্রাফটা দেখে নেবেন, 37 নাম্বার প্যারাগ্রাফটা, আর পেজ নাম্বার 4 এর কত নম্বর প্যারাগ্রাফ? 6 নম্বর প্যারাগ্রাফ, ফ্যাকচুয়াল ম্যাট্রিক্সের যে প্যারাগ্রাফ, যেখান থেকে স্টার্ট হয়েছে একদম এখানে। তাহলে টোটাল কত? 25,735 এর মধ্যে 24,000 পদ, 24,640 জনকে অ্যাপয়েন্টমেন্ট করে দেবে রাজ্য সরকার, সোমবারে এসে ঘোষণা করে দেবে, আপনাদের সকলের চাকরি থেকে যাবে, কোনো চিন্তা নেই, কেউ কোনো চিন্তা করবে, কয়েকজনের বাদ যাবে, অ্যাকর্ডিং টু সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো ইভেন বসতেও পারবে না, শেতাবুদ্দিন বসতেও পারবে না, নাসরিন বসতেও পারবে না, ববিতা বসতেও পারবে না, লক্ষ্মী টুঙ্গা বসতেও পারবে না, যত অষ্টাপদ যা আছে সবাই কেউ বসতে পারবে না। শুধুমাত্র বসবে ওনাদের পছন্দ করা 25,735, আর কেউ বসতে হবে না যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। নোটিশটা দেবেন ভাই, কবে দেবেন?
নমস্তে, নোটিশটা শুধু দিয়েন। মানে বুঝতে পারছেন যে কেন মামলা করতে হয়, এই হচ্ছে কারণ। বুঝতে পেরেছেন?